চিরাচরিত ধারা বদলে সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে মন্ত্রিসভা। মঙ্গলবার এমপিদের শপথ হবে সকালে। ভারত পাকিস্তান সহ ১৩ দেশে আমন্ত্রণ। সন্ধ্যায় জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসায় যাবেন তারেক রহমান। সরকারের পাশাপাশি দল হিসেবে বিএনপিকে সঠিকভাবে পরিচালনার পরামর্শ। বিএনপি যে ধরনের রাজনৈতিক দল, বোঝা যায় যে এত বিদ্রোহী প্রার্থী, তার মানে দলের মধ্যে ওই সংহতিটা নাই। বিএনপিকে যদি পরবর্তীতে পাওয়ার পলিটিক্স করতে হয়, তাদের দলটাকে অনেক বেশি সংহত করতে হবে। ৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি নিয়ে ইসিতে ১১ দলীয় জোট। ১৬ই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাইতুল মোকাররম গেট থেকে আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলে ঘোষণা দিয়েছি। কারণ হচ্ছে এই সহিংসতা বন্ধ করতে হবে। রংপুর ৩, ৪ ও ৫ আসনের বিএনপি সমর্থকদের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও। নাটোরের লালপুরে নির্বাচন পরবর্তী সংঘাতে আহত ৭। সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি স্টেশন ভাঙচুরের ঘটনায় বন্ধ গ্যাস সরবরাহ, চরম ভোগান্তি। এই আমরা কয়েকদিন বন্ধ থাকবো তার কোনো গ্যারান্টি নাই। ইমার্জেন্সি অনেক যাত্রী অনেক জায়গায় যাইতে হয়, কিন্তু তারাও যাইতে পারতেছে না। যেই দলেরই হোক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। উচ্চ মূল্যস্ফীতি সহ অর্থনীতিতে পাহাড় সমান চ্যালেঞ্জ নতুন সরকারের সামনে। কর্মসংস্থান, বিনিয়োগ ও অভ্যন্তরীণ আয় বাড়াতে নীতি কৌশল পরিবর্তনের তাগিদ। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের বাংলাদেশে। সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। চিরাচরিত প্রথা ভেঙে এবার মন্ত্রীদের শপথ হবে সংসদের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেলে হবে এই শপথ অনুষ্ঠান। এতে যোগ দিতে ভারত, পাকিস্তান সহ ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাধারণত বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান, কিন্তু এবারই এর ব্যতিক্রম হতে যাচ্ছে। প্রথমবারের মতোই মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। জাতীয় সংসদ গণতন্ত্রের কেন্দ্রবিন্দু। এই বিষয়টি বিবেচনায় নিয়ে মূলত রাজনৈতিক সিদ্ধান্তে দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে। ১.৫ বছর ধরে জাতীয় সংসদ না থাকলেও সংসদ ভবনকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম হয়েছে। এরই ধারাবাহিকতায় মন্ত্রিসভার শপথও সেখানে হচ্ছে। মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি থাকছেন প্রায় ১,০০০। এর মধ্যে ভারত, পাকিস্তান সহ ১৩ সরকার প্রধানকে আমন্ত্রণও জানানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে সচিবালয় মন্ত্রিসভার বিশেষ সভা শেষে কিছুক্ষণ আগে কথা বলেছেন আইন উপদেষ্টা। আমরা তার একটু বক্তব্য শুনতে চাই। আমার সহকর্মী আলমগীর স্বপন সেই বক্তব্য শুনেছেন, তিনি আমাদের সঙ্গে যোগ দিয়ে জানাবেন সেই খবর। স্বপন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মন্ত্রিসভার বিশেষ সভা নিয়ে কি জানালেন আইন উপদেষ্টা, একটু জানতে চাই আপনার কাছ থেকে। কিছুক্ষণ পরবর্তী সরকারের আগেই ফিরেছেন, আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন এই বিদায়ী ক্যাবিনেটে তারা তাদের যে ১.৫ বছর তারা যে ক্ষমতা ছিল এই নিয়ে স্থিতি গঠন হয়েছে, তাদের কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি আপনার আগামী ১৭ ফেব্রুয়ারি শপথ সংসদ সদস্যদের এবং মন্ত্রিসভার, সেটা নিয়েও সেখানে আলোচনা হয়েছে। আইন উপদেষ্টা জানিয়েছেন এবং মন্ত্রিসভার সেটা নিয়েও সেখানে আলোচনা হয়েছে। আমি ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় নির্বাচিত সংসদ সদস্যদের শপথ হবে এবং এই শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। আর বিকেল ৪টায় নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী এবং যে মন্ত্রিপরিষদের সদস্য তাদের যারা থাকবেন তালিকায় তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান। তো এই শপথ অনুষ্ঠানে যেটা হলো যে বাইরের দেশের রাষ্ট্রপ্রধানদের কথা আমরা শুনেছি, স্থানীয় দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণের কথা। আইন উপদেষ্টা জানিয়েছেন তিনি এই বিষয়টা সেভাবে জানেন না, তবে তাদের পক্ষ থেকে সারা দেশের যারা পররাষ্ট্র মন্ত্রী আছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা আসবেন বলে তারা আশা করছেন। আর যদি মন্ত্রী পরিষদের প্রস্তুতি বলি, এবার চিরাচরিত যে বঙ্গভবনে প্রধানমন্ত্রী এবং সদস্যদের শপথ
যে গাড়ি তাদের সব ধরনের প্রস্তুতি আছে। নতুন মন্ত্রীদের জন্য যে গাড়ি 50টি গাড়ি তারা তৈরি করে রাখা হয়েছে। হয়তো 35 থেকে 45 জনের মতো নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী হতে পারেন, কিন্তু তারা 50টি গাড়ি এখানে প্রস্তুত রেখেছে। সার্বিকভাবে যেটি আইন উপদেষ্টা বললেন যে সংসদের দক্ষিণ প্লাজায় কেন, তিনি যে শপথ কেন মন্ত্রী পরিষদের, তো তিনি যেটি বলেছেন যে এই যে সংসদের দক্ষিণ প্লাজা এবং সংসদ ভবন জুলাই সনদ সেখানে স্বাক্ষরিত হয়েছে, বিএনপি প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া সেখানে জানাজা হয়েছে লাখো লাখো কোটি মানুষের সমাবেশের মধ্যে দিয়ে। তো এই জন্য এই ঐতিহাসিক জায়গাটিকে কেন্দ্রবিন্দু করেই সেখানে শপথ অনুষ্ঠান হচ্ছে এবং তারা এখন বিদায় নিচ্ছেন এবং এই বিদায়ী সুরের জায়গা থেকে তারা বলছেন নতুন যে সরকার গঠিত হবে সেই সরকার যে গণতন্ত্রের পথে যে যাত্রা, নতুন বাংলাদেশ নির্মাণের পথে যে যাত্রা, সেই সরকার সেই স্বপ্ন বাস্তবায়ন করবে বলে আশা করছেন। শোভা, বেশ স্পষ্টভাবে বর্ণনা করলেন, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। দর্শক, যেমনটি শিরোনামে বলছিলাম আপনাদের, মন্ত্রীদের শপথ হবে এবারে সংসদের দক্ষিণ প্লাজায়। কতটুকু প্রস্তুতি আসলে এগুলো সেই খবরই জানবো। আমরা সরাসরি একটু যোগ দিয়ে দেখতে চাই চিত্র। সহকর্মী রাব্বি সিদ্দিকী আমার সঙ্গে যোগ দিয়েছেন। রাব্বি, শপথ গ্রহণ অনুষ্ঠানের যে আয়োজন সেটির প্রস্তুতি আসলে কতটুকু এগুলো, কি দেখছেন সেখানকার খবরাখবর একটু জানাবেন আমাদের। আমার সহকর্মী আলমগীর স্বপন তিনি কিন্তু বিস্তারিতই বলেছেন যে সংসদ ভবন ঐতিহাসিক স্থান এবং ঐতিহাসিক স্থান হবার বেশ কিছু কারণও আছে। বেগম খালেদা জিয়ার জানাজা, শহীদ ওসমান হাদির জানাজা, সেই সাথে জুলাই সনদ, সব কিছু মিলিয়ে আসলে কালের সাক্ষী এই সংসদ ভবন। সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা কিন্তু এরই মধ্যে প্রস্তুতির কাজ শুরু হয়েছে। সকাল 10টায় নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠান, সেই সাথে বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। এই আয়োজন ঘিরে আমরা দেখতে পাচ্ছি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা খুঁটিনাটি দেখছেন। এই ধোয়া মোছার কাজ এর মধ্যে শেষ হয়ে গেছে এবং এখানে মঞ্চ তৈরি করা হবে এবং সেই মঞ্চের পরিকল্পনা নিয়ে এর মধ্যে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা দেখতেই পাচ্ছেন যে সংসদ সচিবালয়ের সচিব সহ সবাই কিন্তু এখানে এই বিষয়গুলো দেখভাল করছেন। এর মধ্যে ভেতরে কিন্তু যে প্রস্তুতিগুলো, সেই প্রস্তুতির কিছু ফুটেজ আমরা দেখেছি। সেখানে বুথ তৈরি করা হয়েছে। নতুন এমপিরা শপথ নেবার পর যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাগুলো কীভাবে সম্পন্ন হবে সেই বিষয়ে এর মধ্যে প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছে সংসদ সচিবালয়। মোট কথা যদি বলি যে আজকের দিন এবং আগামীকাল এই দুদিনের মধ্যে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজাকে সাজানো হবে এবং সেই পর্যাপ্ত সময়ও আছে। আর সেই প্রস্তুতি কিন্তু এর মধ্যে নিচ্ছেন কিন্তু এখানে আসা সরকারের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ অন্যান্যরা কিন্তু তাদের প্রস্তুতির আয়োজন কতটুকু সম্পন্ন হয়েছে সে বিষয়ে বিকেল নাগাদ একটি পরিদর্শনের কথা রয়েছে। এছাড়া কালকের দিন কিন্তু আরও বিস্তারিত আমাদেরকে এখান থেকে জানানো হবে যে এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে কি কর্মসূচি থাকছে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। একদম, এবং শপথ অনুষ্ঠান ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়টিও মাথায় রাখা হচ্ছে, সেটিও আপনি জানিয়েছেন রাব্বি। অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যা 7টায় জামায়াতের আমিরের বাসায় যাবেন তারেক রহমান, এরপর 8টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। জামায়াতের আমির শফিকুর রহমানের বাসা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এবং নাহিদ ইসলাম থাকেন বেইলি রোডে। তারেক রহমান নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করবেন তাদের সঙ্গে। গতকাল নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, পাশাপাশি দেশ পরিচালনায় চান সবার সহযোগিতাও। দর্শক, গুলশানে বিএনপির কার্যালয়ে আছেন আমার সহকর্মী শাফিন, সেখানকার খবর তিনি আমাদের জানাবেন। শাফিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? সন্ধ্যায় জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসায় যাওয়ার কথা বিএনপি চেয়ারম্যানের, তো এটি ছাড়া আর কোনো কর্মসূচি কি তার রয়েছে, সে তথ্য আছে আপনার কাছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী 17 ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 10টায় এই সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। ঠিক তার আগে এই মুহূর্তে বিএনপির দলীয় কার্যালয় সহ বিএনপি চেয়ারম্যান প্রচুর ব্যস্ত।
কারণ সংসদে যারা যাবেন তাদের সহ মন্ত্রী পরিষদ কেমন হবে, মন্ত্রী পরিষদের আকার কি হবে, সেই সকল সিদ্ধান্তগুলো এই মুহূর্তেই নিতে হবে। যেহেতু সময় খুব কম, আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই সকল কাজে এগিয়ে নিচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি আমরা দেখেছি যে বেলা 12টার পরপরই তিনি গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে এসেছেন। এর আগেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গুলশান কার্যালয়ে এসেছিলেন এবং বিএনপি চেয়ারম্যান আসার পরপর আমরা দেখেছি যে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান তিনিও এসেছিলেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন আসনে যারা বিজয়ী হয়েছেন তাদের অনেকেই এসেছেন এই আলাপ আলোচনায় অংশ নিতে। এখান থেকে মূলত তাদের সংসদীয় কমিটি এবং নীতি নির্ধারণী পর্যায়ে আইনসভায় কারা কি ভূমিকায় থাকবেন সেই সকল সিদ্ধান্তগুলো নেয়ার জন্য এই আলাপ আলোচনা এগিয়ে চলছে। এবং আপনি যেটি বলছিলেন সোয়া, যে আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যারা সম্ভাব্য বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন এবং সেখানে তাদের সঙ্গে সাক্ষাৎকার করবেন। তো এর মধ্য দিয়ে মূলত বিএনপি চেয়ারম্যান আগেই যে বার্তাটি দিয়েছিলেন যে আগামীর যে সরকার থাকবে সেই সরকারের মধ্যে একটি চমৎকার সৌহার্দ্য থাকবে এবং পারস্পরিক বোঝাপড়ার জায়গাগুলো থাকবে, সেই জায়গাগুলোকে আরো স্পষ্ট করার জন্য এই আলাপ আলোচনাগুলো তিনি এগিয়ে নেওয়ার কথা বলছেন। এবং এরই মধ্যে আমরা দেখেছি যে বিএনপি মহাসচিব সহ বেশ কিছু কয়েকজন সিনিয়র নেতা তারা বেরিয়েছেন বিএনপি কার্যালয় থেকে। তবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখনো কার্যালয়ে অবস্থান করছেন এবং এখনো তিনি নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন। নিশ্চয়ই এখান থেকে বেরিয়ে তার পরবর্তী কর্মসূচিগুলো আসলে আমরা জানিয়ে দেব। অনেক ধন্যবাদ শাফিন আপনাকে। সরকার গঠন করলেও সাংগঠনিকভাবে দুর্বল হবে না বিএনপি। অগ্রাধিকার পাবে তৃণমূল কর্মীদের প্রত্যাশা ও জনগণের স্বার্থ। সরকারের সমালোচনার পাশাপাশি নির্বাচিত প্রতিনিধিরা প্রতিবাদ জানাবে যে কোনো বিতর্কিত সিদ্ধান্তেরও। দলের মধ্যে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠলে তার বিরুদ্ধে কঠোর অবস্থানে নেয়ার পক্ষেও মত বিজয়ী প্রার্থীদের। বিশ্লেষকদের পরামর্শ, সরকার পরিচালনা করতে গিয়ে যেন ভোটারের সাথে দূরত্ব তৈরি না হয়। দীর্ঘ 17 বছর পর আবারও দেশ পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বিএনপি। কেমন হবে নতুন সরকার? আগের মতোই কি সরকারের মাঝে একাকার হবে দল, নাকি এবার ভিন্ন আঙ্গিকে দেখা যাবে বিএনপিকে? জনগণের ভোটে নির্বাচিত দলটি সরকার গঠনের পর জবাবদিহিতা কতটা নিশ্চিত করবে? 17 বছরে যে সাফারটা আমরা করেছি এটা আমাদের মনে রাখতে হবে। এটা মনে রেখেই আমাদের মানুষের সাথে আচরণ করতে হবে। দুর্নীতি বা চাঁদাবাজি সম্পৃক্ত থাকে, ইভেন মাদকের সাথে সম্পৃক্ত থাকে, তাদেরকে আমরা সাইড করে ফেলবো এবং তাকে সংগঠনের সাথে সম্পৃক্ত রাখবো না। মানুষের ভিতর যে একটা ভিতর থেকে চলে আসছে যে দুর্নীতিটা নর্মাল, ইটস নর্মাল, সবাই করতেছে, আমরাও করব, এই জিনিসটাকে আমাদের পরিবর্তনের জন্য আমরা এই লক্ষ্যে কাজ করে যাব। মাঝখানে এই ছাত্র রাজনীতি নিয়ে একটি ভয়ভীতি কাজ করে। আশা করি সামনের দিনগুলোতে ছাত্র রাজনীতির দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় একটা পরিবর্তন আসবে। নির্যাতন ও আন্দোলনের পথ পেরিয়ে এবার সরকার গঠন করতে যাওয়া দলটি নিজেদের আমূল পরিবর্তনের কথা বলছে, যেখানে জনগণের স্বার্থ ও দলের ভাবমূর্তি মুখ্য। এই দুটি অংশ থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে চান না জনপ্রতিনিধিরা। আমরা রাষ্ট্রীয় কাজ করব, সরকারি কাজ করব, সব ঠিক আছে, ডেভেলপমেন্ট ওয়ার্ক করব, আমরা যার যার প্রোটোকল সেটাও দিব, কিন্তু আমাদের সাংগঠনিক জায়গায় যাতে কোনো ব্যত্যয় না ঘটে, সাংগঠনিক কাঠামোতে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে দৃষ্টি রেখে আমাদের কাজ করতে হবে। তা না হলে সরকার আর দল যদি এক হয়ে যায় তখন সাধারণ মানুষের ভিতরে একটা ভুল ব্যাখ্যা যায় এবং সাধারণ মানুষ তখন দলের দিকে না থাকে, রাজনৈতিক কর্মসূচি না পরিচালনা না করে তখন সরকারি কর্মসূচিতে বেশি আসক্ত হয়ে যায়। যারা আগামী দিনে অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকবে, যারা যাদের কর্মকাণ্ডে সমাজ এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে, তাদেরকে দলভাবে আশ্রয়বস্ত্র দেওয়া হবে না এবং তাদেরকে পর শাস্তির আওতায় আনা হবে। আমরা রাজনীতিকে ক্ষমতা মনে করি, রাজনীতিকে আমরা সেবা মনে করি, জবাবদিহিতা মনে করি, দায়িত্ব মনে করি। বিএনপির পরিবর্তনের মনোভাবকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরাও। ভোটারের মনস্তত্ত্ব বুঝে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ তাদের। বিএনপি যে ধরনের রাজনৈতিক দল, বোঝা যায় যে এত বিদ্রোহী প্রার্থী, তার মানে দলের মধ্যে ওই সংহতিটা নাই আসলে। তো এটা বিএনপির জন্য একটা সমস্যা। বিএনপিকে যদি পরবর্তীতে পাওয়ার পলিটিক্স করতে হয়, তাদের দলটাকে অনেক বেশি সংহত করতে হবে। এবার অনেক আসনেই বিজয়ী প্রার্থীদের সাথে পরাজিত প্রার্থীদের ভোটের ব্যবধান ছিল একেবারেই কম। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তরুণদের নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানালেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।
বিভিন্ন অভিযোগ থাকলেও শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন 11 দলীয় জোটের নির্বাচিতরা। একই সাথে সংসদ ও রাজপথে থাকবেন তারা, জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। দুপুরে নির্বাচন কমিশনে ভোট গ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণায় নানা অনিয়মের অভিযোগ জানায় 11 দলীয় জোট। 32টি আসনের পুনরায় ভোট গণনার জন্য করেছে আবেদন। কমিশনের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে হামিদুর রহমান জানান, ইসি কোনো ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপে যাবে জোট। দাবি করেন, বড় ধরনের ঘটনা না ঘটলেও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো অনুষঙ্গ ছিল। তড়িঘড়ি করে গেজেট প্রকাশের পেছনে অন্য কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনার প্রতিবাদে আগামীকাল রাজপথে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে 11 দলীয় জোট। ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। কারণ হচ্ছে এই সহিংসতা বন্ধ করতে হবে। জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিবাদ করতে চাই। এত যে না থামে তাহলে আমাদেরকে রাজপথে আরো আগাতে হবে। ভোট পুনর্গণনার দাবিতে রংপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছে 3, 4 ও 6 আসনে পরাজিত বিএনপি প্রার্থীর কর্মী সমর্থকরা। দুপুরে রংপুর 3 আসনে ধানের শীষের পরাজিত প্রার্থী শামসুজ্জামান সামুর নেতৃত্বে কর্মী সমর্থকরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা ডিসি অফিস ঘেরাও করেন। পরে বিক্ষোভকারীদের সাথে যোগ দেন 4 ও 6 আসনে বিএনপির পরাজিত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ডিসি, এসপি সহ প্রশাসনের সহযোগিতায় এনসিপি এবং জামায়াত শিবির ফলাফল ইঞ্জিনিয়ারিং করে ধানের শীষকে হারিয়ে দিয়েছে। ভোট পুনর্গণনা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বিক্ষোভকারীরা। নাটোরের লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 7 জন আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নির্বাচনী বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয় নাটোর 1 আসনে বিএনপির বিজয়ী প্রার্থী ফারজানা শারমিন পুতুল এবং স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে। এক পর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা, আর ভাঙচুর করা হয় 2টি মোটরসাইকেল। এ সময় স্বতন্ত্র প্রার্থীর 2 সমর্থক একটি দোকানে আশ্রয় নিলে প্রতিপক্ষের লোকজন তাদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। পরে অভিযান চালিয়ে ওই দোকান থেকে পিস্তল, 5 রাউন্ড গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার করে যৌথ বাহিনী। সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি স্টেশনে হামলা ভাঙচুরের ঘটনায় এখনো বন্ধই রয়েছে গ্যাস সরবরাহ। এতে বন্ধ রয়েছে হাজার হাজার সিএনজি চালিত অটোরিকশা, বাস, পিকআপ, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন। আর বিপাকে পড়েছেন যাত্রী চালকরা। এর আগে শুক্রবার রাত 2:45টার দিকে সিরাজগঞ্জ শহরের শিয়ালকুল এলাকার এলবাট সিএনজি স্টেশনে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় তারা মুখে কালো কাপড় বেঁধে বিভিন্ন অস্ত্র নিয়ে স্টেশনের 3টি ডিসপেন্সার মেশিন, জেনারেটর মেশিন ও আরএমএস রুম ভাঙচুর করে। গাড়ি বন্ধ হয়ে আছে, আমাদের ইনকাম বন্ধ, আমাদের পরিবারকে সমস্যা। এই আমরা কয়দিন বন্ধ থাকবো তার তো কোনো গ্যারান্টি নাই। ইমার্জেন্সি অনেক যাত্রী অনেক জায়গায় যাইতে হয়, কিন্তু তারাও যাইতে পারতেছে না, গাড়ি নাই। যারা ভাঙছে তারা যেই দলেরই হোক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। 3টা ডিসপেন্সারি বাতিল, এরা নতুন করে আনতে হবে। 3টা ইয়েতে পরে 1 কোটি টাকার উপরেই দাম। দর্শক, সচিবালয়ে কথা বলছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। আমরা শুনবো তার বক্তব্য। কবে নাগাদ গাড়ি সুবিধা গাড়ি ছেড়ে দিবেন বা বাসা ছাড়া, এগুলো নিয়ে ইন্টারনালি কোনো আলোচনা হয়েছে? না, আজকে ওগুলো নিয়ে আলোচনা হয়নি। আসলে এগুলোর তো কতগুলো সেট রুল আছে। যেমন সেট রুল হচ্ছে পরের মন্ত্রিসভা শপথ না নেওয়া পর্যন্ত এই উপদেষ্টা মণ্ডলী কাজ করবেন এবং সেজন্য যা যা সুযোগ সুবিধা পান সবই তারা পাবেন। তবে এক একজনের বাস্তবতা একটু ভিন্ন হওয়ার কারণে আমরা যেরকম অনেকে সরকারি বাসাতে উঠিনি, যারা উঠেছে তাদের মধ্যে তারা 1 মাস পর্যন্ত ওই বাসা রাখতে এন্টাইটেল। দ্যাটস দ্য রুল। এখন কে রাখবেন কে রাখবেন না সেটা আমরা জানি, সেটা আমাদের মধ্যে আলোচনা হয়। সারভুক্ত যারা আসবেন অতিথি, তাদেরকে আমন্ত্রণ কি বর্তমান অন্তর্বর্তী সরকার করেছে নাকি যারা ইলেক্টেড হয়েছে বিজয়ী দল? ফরেন মিনিস্ট্রি থেকে করা হবে। প্রধানমন্ত্রী বাসভবন নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যেহেতু আগের বাসভবনটা জাতীয়করণ করা হয়েছে,
নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবেন কোনো সিদ্ধান্ত নিয়েছে? এরকম কোনো আলোচনা আজকে হয়নি। আপা এখন আইন উপদেষ্টা বলেছে, আপনাকে জিজ্ঞেস করছিলেন, আমরা বরাবর দেখি যে বঙ্গভবনের শপথ এবার প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ হচ্ছে দক্ষিণ প্লাজায়। আসলে এটা যেই দল বিজয়ী হয়েছে তাদের সাথে আলোচনা ক্রমেই এই আয়োজনটা করা হচ্ছে। তারা যেভাবে চেয়েছিল আমরা সেভাবেই ফ্যাসিলিটেট করে দিচ্ছি। সমাগম এটা তো ওনারা বলবেন, তবে আমরা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্য শুনছিলাম আমরা সচিবালয় থেকে। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে মামলায় রায় 4 মার্চ ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল এই দিন নির্ধারণ করেন। এই মামলায় গ্রেফতার রয়েছেন রামপুরা থানার তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশিদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভুইয়া পলাতক আছেন। এর আগে গত 3 ফেব্রুয়ারি যুক্তিতর্ক শেষ করে রাষ্ট্রপক্ষ আসামিপক্ষ ওই দিন মামলার আসামিদের খালাস চান তাদের আইনজীবীরা। তবে সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন রাষ্ট্রপক্ষ। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 14 জন। নির্বাচনের ভোট গণনা আরও স্বচ্ছ করার আহ্বান জানিয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। সকালে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন আহ্বান জানায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের পর্যবেক্ষক দল। ব্রিফিংয়ে এনফ্রেল চেয়ারপারসন রুহানা হেত্তিয়ারাচি বলেন, ফলাফল নিয়ে অভিযোগের দ্রুত ও কার্যকর সমাধান চ্যালেঞ্জ ছিল। সিসি ক্যামেরা, বডি ওর্ন ক্যামেরা, পোস্টাল ভোটিং প্রথমবারের মতো ব্যবহার হয়েছে, যা ইতিবাচক। তবে হতাশাজনক মাত্র 4% নারী প্রার্থীর অংশগ্রহণ ও কোনো দলে একজনও নারীকে নমিনেশন দেয়া হয়নি। এছাড়া প্রচারে ব্যবহৃত অনেক সময় আইন ভেঙেছে। প্রার্থীদের আয় ব্যয়ের হিসেবে গড়মিলের মতো বিষয়গুলো স্বচ্ছ রাখার পরামর্শ তুলে ধরেন তারা। They were also testing whether institutions could regain credibility. So we begin with election administration. So of course, this outcome did not happen automatically. It reflected the visible operational planning by the Bangladesh Election Commission and their openness for development and technical assistance that we have seen very effective. উচ্চ মূল্যস্ফীতি, মন্থর অভ্যন্তরীণ আয়, দেশি বিদেশি বিনিয়োগের খরা, অর্থনীতিতে এখন নানামুখী চ্যালেঞ্জ। শৃঙ্খলা ফেরাতে পরিবর্তিত সময়ে চেষ্টা ছিল, কিন্তু সুফল মিলেছে কমই। এমন এক অবস্থায় 2-1 দিনের মধ্যে দায়িত্ব নেবে নতুন সরকার। বিশ্লেষকরা বলছেন, সবার আগে অর্থনীতি সংস্কারে মনোযোগ দেওয়া উচিত। কর্মসংস্থান নিশ্চিত করা না গেলে তৈরি হবে সামাজিক বিশৃঙ্খলাও। আর ব্যবসায়ীরা বলছেন, অবকাঠামোগত সমস্যা দূর করে ব্যবসার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। 1.5 বছর আগে দায়িত্ব নিয়ে মূল্যস্ফীতি সহনীয় করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর, কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি অর্থনীতির এই সূচক। মূল্যস্ফীতি 7% ঘরে নামিয়ে আনার কথা বলা হলেও গেল 8 মাস ধরে এই সূচকের হার 8% বেশি। প্রকৃত আয় কমে যাওয়ায় কষ্টে আছে সাধারণ মানুষ। শুধু মূল্যস্ফীতি নয়, অর্থনীতির বেশিরভাগ সূচকই এলোমেলো। কেন্দ্রীয় ব্যাংকে দলীয়করণ করে ফেলেন, অর্থ মন্ত্রণালয়কে দলীয়করণ করে ফেলেন। আমরা অতীতে দেখেছি যে বিভিন্ন মন্ত্রীরা দলীয়করণ করেছে, আবার বেশ কিছু মন্ত্রী আছেন যারা আবার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পেরেছে। তো এই মুহূর্তে যাতে করে কোনো ধরনের দলীয়করণ না হয়, আগামীর প্রধানমন্ত্রীকে একজন দক্ষ অর্থমন্ত্রী নিতে হবে, যে হু অনলি রিপোর্টস টু দি পার্লামেন্ট অ্যান্ড দি প্রাইম মিনিস্টার। শেষ হয়েছে নির্বাচন, দায়িত্ব নিচ্ছে নতুন সরকার। স্থিতিশীল হচ্ছে দেশ, কিন্তু সরকারের সামনে পাহাড় সমান অর্থনৈতিক চ্যালেঞ্জ। নতুন বিনিয়োগ নেই বললেই চলে, কমেছে শিল্পের উৎপাদন সক্ষমতা, হচ্ছে না কর্মসংস্থান। কথাবার্তা হচ্ছিল যে আসলে রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে তখন বোঝাপড়ার ভিত্তিতে নীতি কেমন হয় সেটার ভিত্তিতে আসলে বিনিয়োগ আসবে বিদেশ থেকে, কিন্তু আমরা কিন্তু সেরকম কোনো নির্বাচনী ইশতেহারেও আসলে এই নিয়ে পরিষ্কার কোনো নির্দেশনা আমি কিন্তু কোনো বড় রাজনৈতিক দল বা জোটের কাছ থেকে পাইনি। বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে তারা আগামী 18 মাসে 1 কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, কিন্তু সেটা রাতারাতি কিন্তু সম্ভব হবে না। তার কারণ আপনি যদি ব্যবসার পরিবেশ ভালো করেন, তারপরেও কিন্তু এই নতুন কর্মসংস্থান তৈরি করা একটা বড় চ্যালেঞ্জের বিষয়।
অভ্যন্তরীণ আয়ে গতি নেই। রাজস্ব খাত সংস্কারের উদ্যোগ নেবার পর এখন কার্যক্রমে হযবরল অবস্থা। বৈদেশিক সহায়তা প্রাপ্তির পালেও হাওয়া নেই। গভীর সংকটে ব্যাংক খাত, জমেছে খেলাপি ঋণের পাহাড়। এখন ব্যাংকের যে অবস্থা, অনেক ব্যাংকই কিন্তু খারাপ অবস্থার মধ্যে আছে, মানে তাদের যে খেলাপি ঋণের পাহাড় জমে গেছে। তো তাদের তারল্যের পরিস্থিতি যদি ভালো না হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা কিভাবে ঋণ দেবে ব্যবসার জন্য? তো সেগুলো একটা চিন্তার বিষয়। অবকাঠামোগত এবং জ্বালানি সংকটের সুরাহা হওয়া প্রয়োজন। এলডিসি উত্তরণও নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। পুঁজিবাজারের গতি ফেরানো দরকার। যতটুকু চাপে গ্যাস এবং বিদ্যুতের প্রয়োজন, তো সেগুলো কিন্তু সরবরাহ করাটা বেশ একটা সমস্যাপেক্ষ বিষয়। এটা যেমন একটা সমস্যা যেগুলো আসলে অনেক কাজ করতে হবে যে কোনো রাজনৈতিক দলকে অজোটকে ক্ষমতায় আসতে গেলে বা আসার পরে। এলডিসি গ্র্যাজুয়েশন, সেটা তো আমাদের সামনে আসছে। এখনো পর্যন্ত আমরা নির্বাচনী ইশতেহারগুলোতে কিন্তু সেভাবে পাইনি যে এটা মোকাবেলা করার জন্য বা স্মুথ ট্রানজিশনের জন্য অথবা পেছানোর জন্য তারা কি ব্যবস্থা গ্রহণ করবেন। সার্বিক অর্থনীতি চাঙ্গায় বদলাতে হবে নীতি কৌশল। সুশাসন নিশ্চিত করে গতিশীল না হওয়া গেলে তৈরি হতে পারে বিপর্যয়। এনবিআরকে শক্ত করে মানে একদম ট্রান্সপারেন্ট করতে পারবে সেই প্রধানমন্ত্রী উইল বাই ফার বি দ্য মোস্ট পপুলার দ্য প্রাইভেট সেক্টরস প্রাইম মিনিস্টার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের 10 জেলার 36 আসনের মধ্যে 25টিতেই জয় পেয়েছে জামায়াত। যদিও সংসদে যাওয়ার টিকিট পাননি দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। অন্যদিকে বিএনপি 11টি আসনে জয় পেলেও হেভিওয়েট অনেক প্রার্থী ধরাশায়ী হয়েছেন। রাজনৈতিক পথ পরিবর্তনের পর দলের নেতাকর্মীদের শৃঙ্খলা বিরোধী কাজ ভোটারদের দূরে সরিয়ে দিয়েছে বলে মনে করেন ধানের শীষের পরাজিত প্রার্থীরা। গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগে ধরাশায়ী হয়েছেন বিএনপির অনেক হেভিওয়েট প্রার্থী। বিভাগের 36টি আসনের 25টি দখলে নিয়েছে জামায়াত। বিভাগে ভালো করলেও খুলনা জেলায় তেমন সুবিধা করতে পারেনি দাঁড়িপাল্লা। জেলার 6টি আসনের মধ্যে 2টিতে জয় পেয়েছে তারা। যদিও ধানের শীষের ঘাঁটি খুলনা 2 আসনে হানা দিয়ে বিএনপির শক্তি অনেকটা দুর্বল করে দিয়েছে। যখনই আমরা বিভক্ত হয়েছি তখনই কেন্দ্রের দায়িত্ব ছিল বিএনপির এই সমস্যাগুলো সমাধান করা। দীর্ঘ সময় বিভক্তির জায়গা থেকে রাখা এবং এটি আমাদের বিপর্যয়ের অন্যতম কারণ হতে পারে। সাতক্ষীরার 4টি আসনের সবগুলোতেই পরাজিত হয়েছে বিএনপি। জামায়াতের বিজয়ী প্রার্থীর দাবি প্রতিপক্ষ দলের সাংগঠনিক দুর্বলতাই এগিয়ে রেখেছে তাকে। দীর্ঘদিন সাতক্ষীরার জামাতের পরে যে জুলুম, নির্যাতন, অত্যাচার, খুন, গুম, হত্যা, এটার প্রতি মানুষের একটা সিম্পেথি বা মানুষের একটি সহানুভূতি এবং ভালোবাসা সৃষ্টি হয়েছে। সর্বোপরি এখানে সংগঠনের মজবুতিও ভালো। বাগেরহাটে 4টি আসনের মধ্যে বিএনপি জিতেছে মাত্র 1টিতে। নড়াইলে 2টি আসন ভাগাভাগি করে নিয়েছে বিএনপি ও জামায়াত। ঝিনাইদহ ও যশোরে 1টি করে আসন জিতেছে বিএনপি। কুষ্টিয়াতেও সুবিধা করতে পারেনি ধানের শীষ। অন্যদিকে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে সবগুলো আসনেই পরাজিত হয়েছে বিএনপি। বিভাগের মধ্যে ব্যতিক্রম শুধু মাগুরা জেলা, যেখানে 2টি আসনই পেয়েছে বিএনপি। খুলনা বিভাগে দাঁড়িপাল্লার ভূমিধস বিজয়ের মধ্যেও জামায়াত নেতাকর্মীদের মাঝে হতাশা ছড়িয়েছে দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের হার। 2001 সালে খুলনা 5 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যের পরাজয় মেনে নিতে পারছেন না দলের নেতাকর্মীরা। সনাতন সম্প্রদায়ের ভোট না পাওয়া ও কালো টাকার কাছে হেরেছেন বলে অভিযোগ জামায়াত নেতার। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে টাকা সেখানে উত্তোলন হয়েছে এবং এলাকায় ব্যাপক টাকা যে বিলি হয়েছে এটা তো আমরা প্রত্যক্ষ। খুলনা বিভাগে ভোটের মাঠে লড়াই করেছেন মোট 203 জন প্রার্থী। আল এহসান, যমুনা নিউজ, খুলনা। নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে ভুক্তভোগী নারী হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা পর দাবি করেন ধর্ষণের শিকার হয়েছেন তিনি। এদিকে চিকিৎসক জানিয়েছেন থানায় মামলা না হওয়ায় এখনও শারীরিক পরীক্ষা করা হয়নি। পুলিশ জানিয়েছে প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলমান। শনিবার দুপুরে 250 শয্যা হাসপাতালে প্রথমে মারধরের ঘটনায় চিকিৎসা নিতে আসে নোয়াখালীর হাতিয়া উপজেলার চাঁদনী ইউনিয়নের নলেরচর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এই 3 সন্তানের জননী। পরবর্তীতে চিকিৎসকের কাছে অভিযোগ করেন ধর্ষণের শিকার হয়েছেন তিনি। পরে তাকে জরুরি বিভাগ থেকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করা হয়। একজন ভিকটিমের
এক্সামিনেশন করার জন্য আমাদের থানা থেকে একটা রিকুইজিশন লাগে এবং রিকুইজিশনটা একমাত্র থানা থেকে তখনই পাঠাতে পারবে যখন ওনারা সেখানে একটি ফর্মাল অভিযোগ করবেন। আমরা এখন পর্যন্ত থানা থেকে কোনো রিকুইজিশন পাইনি। যেহেতু রিকুইজিশন পাইনি, সেই রিকুইজিশন নাম্বার এবং যে মামলা নাম্বার সেটা অনুযায়ী আমরা স্যাম্পলটা পাঠাই, সে কারণে আমরা সেই প্রক্রিয়াতে এখনো স্টার্ট করতে পারিনি। ভুক্তভোগীর দাবি, শুক্রবার রাতে 3 ব্যক্তি তার ঘরে প্রবেশ করে। এ সময় তার স্বামীকে বেঁধে রাখা হয়। 3 জনের একজন তাকে ধর্ষণ করে বলেও অভিযোগ করেন তিনি। দাবি করেন এবারের নির্বাচনে শাপলাকলি প্রতীকে ভোট দেয়ায় এই হামলা চালানো হয়। আমার স্বামী সহকারে আমি কেসিং রুমে ফলাতাম, সেইখান থেকে আমার নিয়ে এসে আমার স্বামীরে থুইয়েছে। তো কে গেছে, একজন গেছে, 2 জন, একজন দরজা দড়ি খারিছে, এমরান দরজা দড়ি খারিছে, রহমান নির্যাতন করছে। তবে অভিযোগকারীর পাশের রুমে থাকা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, এমন কোনো ঘটনা টের পাননি তারা। এটা আমি হেতে কথা আমি কি জানি, আমার মনের কথা হেতে জানে না, আমার হেতার মনের কথা আমি জানি। আচ্ছা, এখানে এই যে এটা হচ্ছে ওই যে 3টা ছেলের কথা বলছে, আব্দুর রহমান সহ রুবেল ইমরান, এরা কি আসছে কি মনে হয় আপনার থেকে? না। হ্যাঁ, এটা আমার জালের বাসা, এটা আমার বাসা, কিন্তু আমরা এই ধরনের মিথ্যা কথা বলবো না, কেউ আসে নাই এবং কেউ জ্বালাতনও করে না, কেউ কিছু বলে না। এদিকে স্থানীয় যুবক রহমান তার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। উল্টো প্রতিপক্ষের লোকজনই তার উপরে হামলা চালিয়েছে। আমি এটা করি না, এটা সব বানোয়াট, সব মিথ্যা মামলা, সব ষড়যন্ত্র চলছে আমার উপরে। আমি আইনজীবী ঢুকার জন্য আমার লাখ লাখ টাকা অফার করছি, 1 লাখ টাকা দেবো, 50,000 টাকা দেবো, তুমি আইনজীবীতে চলে আসো। হাতিয়া জুড়ে হামলা, নির্যাতন সহ ধর্ষণের অভিযোগ তুলে সেনা অভিযানের দাবি জানান 11 দলীয় জোট থেকে নির্বাচিত সংসদ সদস্য হান্নান মাসুদ। ধর্ষণের খবর পেলাম, সানন্দী ইউনিয়নে 2টা ধর্ষণের ঘটনা ঘটেছে, শুধুমাত্র শাপলাকলিতে ভোট দেওয়া তাদের অপরাধ। এই ব্যাপারে প্রশাসনকে বারবার বলার পরও প্রশাসন কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে না। হাতিয়াতে অতি দ্রুত সেনাবাহিনী মোতায়েন করে অস্ত্র উদ্ধার করা দরকার। রাজনৈতিকভাবে হেয় করার জন্য এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেন উপজেলা বিএনপির নেতারা। ওই নারী স্বীকার করছেন এই রহিম বিএনপির রাজনীতি করে না, উনি আওয়ামী লীগের রাজনীতি করেন। এবং গত নির্বাচনও আমরা খবর নিয়ে দেখলাম, গত নির্বাচনও এই রহিম কখনো বিএনপির ধানের শীষের পক্ষে ইলেকশন করেন নাই। হাতিয়া পুলিশ জানায়, প্রকৃত ঘটনা জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এটা এক্সাজারেশন, অতিরঞ্জন, আপনার প্রোপাগান্ডা, ওই যে দৃষ্টি আকর্ষণের জন্য আর কি, এটাকে করার জন্য, ইস্যু করার জন্য জাস্ট দে আর ট্রাইং। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। টি-20 বিশ্বকাপের খবর জানাবো এবার। ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ আজ। বিশ্বকাপের এই গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। এই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে ভারত। এর কারণ স্পষ্ট করে পরিসংখ্যান। এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপে 8 মোকাবেলায় ভারত জয় পেয়েছে 7টি। পাকিস্তানের একমাত্র জয় 2021 বিশ্বকাপে। আর অন্যান্য ইভেন্টের ম্যাচ যোগ করলে মোট 19 দেখায় 16 জয় ভারতের, আর পাকিস্তান জিতেছে 3 ম্যাচ। পাকিস্তানের মূল শক্তি বোলিং, বিশেষ করে ওসমান তারিক, আবরার আহমেদ আর শাদাব খান। কলম্বোর পরিচিত উইকেটে সেরাটা দিতে পারলে বিপদে পড়তে পারে ভারতীয় ব্যাটিং লাইন আপ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এই মহরণ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। দর্শক, বিশ্বকাপ কভার করতে শ্রীলঙ্কায় আছেন সহকর্মী হাসানুর রহমান, তিনি আমাদের সঙ্গে যোগ দিয়ে কথা বলবেন। হাসানুর, কলম্বোর আকাশ কি বলছে? এই যে বহুল আকাঙ্ক্ষিত একটি ম্যাচ, ভারত পাকিস্তানের এই যে ম্যাচ, কতটা আসলে বাগড়ে দিতে পারে বৃষ্টি? আসলে আমার পেছনে যে আকাশটা আছে সেটা দেখলে হয়তো কিছুটা দর্শকরা আইডিয়া করতে পারবে। একেবারে মেঘাচ্ছন্ন এই আবহাওয়াটা সকাল থেকে এইরকম আছে। তবে আবহাওয়ার পূর্বাভাস কিন্তু যেটা বলছে সেটা হচ্ছে যে বাংলাদেশ সময় 5:30 থেকে 6:30, এই 2 ঘন্টায়, অর্থাৎ আমি যদি বলি 5:30 থেকে 7টা পর্যন্ত, তারা বৃষ্টির প্রবাবিলিটি দেখাচ্ছে 60 থেকে 70%। সেটাই আসলে মূল সংখ্যা। পুরো ম্যাচ ভেস্তে যাবে এখন পর্যন্ত তেমন পূর্বাভাস কিন্তু নেই। কিন্তু গতকালকে প্রতিবেদনে আমি যেটা বলেছিলাম যে টস ডিলে হতে পারে। যদি 7টা পর্যন্ত বৃষ্টি হয় সেক্ষেত্রে আউটফিল্ডটা রেডি করতে তো অন্তত আধা ঘন্টা সময় লাগবে। তো সেই জায়গা থেকে 7টায় টস হওয়ার কথা বাংলাদেশ সময়, সেটা হয়তো 7:30টা পর্যন্ত যেতে পারে যদি সবকিছু মিলে যায়। তবে প্রকৃতির উপর তারও আসলে কারো কোনো নিয়ন্ত্রণ নেই। যে কোনো সময় আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। একটু এই মুহূর্তে কথা বলতে বলতেই মনে হচ্ছে যে একটু রোদ উকি দিচ্ছে। তো সবকিছু মিলে আমরা আশা করবো যেন মেঘ কেটে যায়, একদম
নির্বিঘ্নে যেন একটা ম্যাচ হয়, এই ম্যাচটাকে ঘিরে কম জলঘোলা হয়নি। এত প্রতীক্ষার পর যেই ম্যাচ, সেই ম্যাচটা যেন নির্বিঘ্নে হয়। টিকিটের দাম প্রচন্ড, অনেক দর্শক এসেছেন, স্পেশালি ভারত থেকে, এখান থেকেও কিছু দর্শক এসেছেন। অনেক ব্যয়বহুল টিকিট পাওয়া যাচ্ছে, সব মিলে এই সুযোগটা রিজার্ভ করা যেন একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। তবে দেখা যাক, এখন পর্যন্ত রিপোর্ট বলছে সন্ধ্যা 6:30 থেকে 7টা পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস আছে, এবং বৃষ্টি কিন্তু এখনো শুরু হয়নি। বাংলাদেশ সময় 5:30 থেকে 7টা পর্যন্ত বৃষ্টি হওয়ার একটা পূর্বাভাস আছে। দেখা যাক কি হয়। তবে এট দ্য কারেন্ট সিচুয়েশন, আমি লাইভ দেওয়ার আগে যতক্ষণ আবহাওয়ার আপডেট দেখছিলাম, কলম্বোর আশপাশ শহরগুলোতে যেমন জাফনা, ডাম্বুলা, ইভেন ক্যান্ডিতেও বৃষ্টির তারা দেখাচ্ছিল যে বৃষ্টি হচ্ছে এই জায়গাগুলোতে। এখন দেখা যাক, মেঘটা যদি সরে যায় কলম্বোর দিক থেকে, সেক্ষেত্রে তো খুবই সুসংবাদ। না হলে আমার ধারণা পুরো ম্যাচ ভেস্তে যাবে না। যদি আবহাওয়ার পূর্বাভাস মিলে যায়, খেলা শুরু হতে হয়তো আধা ঘন্টা ডিলে হতে পারে। এর পরবর্তীতে কিন্তু তেমন আসলে বৃষ্টির সম্ভাবনার কথা নেই। তো আবহাওয়া নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। তবুও হাসিনুর একদম ঠিক সময় ম্যাচটা আসলে মাঠে গড়াবে, এটি প্রত্যাশা যেখানে দর্শকরা এসেছেন তাদের। অনেক ধন্যবাদ আপনাকে। ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ইস্যুতে এবার সমালোচনার মুখে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, নিকোলাস মাদুরোকে অপহরণের সময় এই অ্যানথ্রপিক এআই এর ক্লড চ্যাটবট ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এমন সুপরিকল্পিত অভিযানে কোনো সুপরিচিত এআই প্রতিষ্ঠানের প্রযুক্তি ব্যবহার এটিই প্রথম। তবে অ্যানথ্রপিকের নীতিমালা অনুসারে কোনো হিংসাত্মক কাজে কিংবা অস্ত্র তৈরি ও নজরদারিতে এই প্রযুক্তি ব্যবহার নিষিদ্ধ। প্রযুক্তি বিপ্লবের যুগে সবচেয়ে আলোচিত সংযোজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার মানুষের জীবনকে আরও সহজ করে তুলেছে। গুগল, ওপেন এআই ছাড়াও যে গুটি কয়েক কোম্পানির চ্যাটবট বিশ্বজুড়ে ব্যাপক হারে ব্যবহৃত হয় তার একটি অ্যানথ্রপিক। বেসামরিক নাগরিকরা তো বটেই, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলো ব্যবহার করে থাকে এই কোম্পানির চ্যাটবট ক্লড। যদিও সামরিক কাজে নিজেদের এআই ব্যবহারে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে রেখেছে অ্যানথ্রপিক। গত জানুয়ারিতে আকস্মিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের সময় ব্যাপক হত্যাযজ্ঞ চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুসন্ধানী প্রতিবেদন বলছে, শতাধিক প্রাণহানির সেই অভিযানে অ্যানথ্রপিকের কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়েছে মার্কিনীরা। অ্যানথ্রপিকের অংশীদার প্রতিষ্ঠান প্যালান্টির টেকনোলজিসের মাধ্যমে ক্লড চ্যাটবট ব্যবহার করেছে তারা। বলা হচ্ছে, এ ধরনের অভিযানে সুপরিচিত কোনো এআই প্রতিষ্ঠানের প্রযুক্তি ব্যবহারের ঘটনা এটি প্রথম। তবে কী কাজে এআই ব্যবহার করা হয়েছে সেটি স্পষ্ট নয়। পিডিএফ বিশ্লেষণ থেকে শুরু করে স্বয়ংক্রিয় ড্রোন পরিচালনা সহ নানা কাজে সক্ষম এই এআই। তবে তাদের নীতিমালা অনুসারে হিংসাত্মক ব্যবহার এবং অস্ত্র তৈরি ও মানুষের উপর নজরদারি চালানোর কাজে এটি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আর তাই মার্কিন অভিযানে এই প্রযুক্তি ব্যবহারের পর শুরু হয়েছে নানা সমালোচনা। এরই মধ্যে প্যালান্টির টেকনোলজিসের কাছে ব্যাখ্যা চেয়েছে অ্যানথ্রপিক, যার জেরে মার্কিন সামরিক বাহিনীর সাথেও তৈরি হয়েছে বিবাদ। এক্সোইস বলছে, এরই মধ্যে সামরিক কাজে ব্যবহারের বিধিনিষেধ তুলে নেয়ার জন্য কোম্পানিটির উপর চাপ প্রয়োগ করা হচ্ছে, দেয়া হচ্ছে সম্পর্ক ছিন্নের হুমকিও। এর আগে গাজায় গণহত্যার সময়ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের অভিযোগ উঠেছিল ইসরায়েলের বিরুদ্ধে। ইরাক, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাগুলোতেও ব্যবহার করা হয়েছে এআই। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আরও 17 রাজবন্দী মুক্তি পেল ভেনেজুয়েলায়। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের হাতে বন্দির পর শুরু হওয়া প্রক্রিয়ায় ধারাবাহিকতায় শনিবার জেল থেকে ছাড়া পান তারা। এ তথ্য নিশ্চিত করেছে বিরোধী রাজনৈতিক জোট ভেন্তে ভেনেজুয়েলা। জানায়, মুক্তিপ্রাপ্তদের মধ্যে 10 জন পুরুষ ও 7 জন নারী রয়েছেন। এক প্রত্যক্ষদর্শীর করা ভিডিওতে দেখা যায়, জোনাস 7 ডিটেনশন সেন্টার থেকে বের হচ্ছেন রাজবন্দীরা। করতালির মধ্য দিয়ে স্বাগত জানানো হয় তাদের। মাদুরোর শাসনামলে সরকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন সময়ে আটকের শিকার হয়েছিল শত শত মানুষ। গেল 3 জানুয়ারি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার পর থেকেই পালাক্রমে মুক্তি দেয়া হচ্ছে তাদের। তবে মানবাধিকার সংগঠন ও বন্দীদের পরিবারের অভিযোগ, মুক্তির প্রক্রিয়া অনেক ধীরগতির এবং স্বচ্ছতার অভাবও রয়েছে এতে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে গণবিয়ে অনুষ্ঠিত হয় বিভিন্ন দেশে।
এমন আয়োজনে রীতিমতো রেকর্ডই হয়েছে মেক্সিকোয়। দেশটিতে একসাথে গাঁটছড়া বাঁধেন 2000-এরও বেশি দম্পতি। রাজধানী মেক্সিকো সিটিতে বর বউয়ের সাজিয়ে বিয়ের মন্ত্র পাঠ করেন তারা। ফুলের তোড়া হাতে কেক কেটে করেন উদযাপন। বিশেষ এই দিনে ভালোবাসার মানুষের সাথে নতুন জীবন শুরু করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন নবদম্পতিরা। ভালোবাসা দিবসে পেরুতেও গণবিয়েতে অংশ নেয় শতাধিক যুগল। কোনো সভা সমাবেশ নয়, প্রিয় মানুষের সাথে গাঁটছড়া বাঁধার আয়োজন। মেক্সিকো সিটিতে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিয়ের মন্ত্রপাঠে জড়ো হয়েছে 2000-এরও বেশি যুগল। গণবিবাহের এই ক্ষণ উদযাপনে ছিল না কোনো কমতি। সাদা গাউন আর স্যুট গায়ে বর বউয়ের সাজে ভেন্যুতে হাজির হন দম্পতিরা। বিয়ের মন্ত্রপাঠ শেষে কেক কাটেন তারা। এরপর তাদের হাতে তুলে দেয়া হয় ম্যারেজ সার্টিফিকেট। বিশাল আয়োজনে অংশ নেয়া যুগলদের মধ্যে অনেকে আগে ধর্মীয়ভাবে বিয়ে করলেও বাকি ছিল আনুষ্ঠানিকতা। তাই এমন সুযোগ হাতছাড়া করতে চাননি তারা। গণবিয়েতে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নবদম্পতিরা। এটি একটি সম্মিলিত আয়োজন, তাই আমার কাছে এটিকে আরো বেশি অর্থবহ ও প্রতীকী মনে হয়েছে। জীবনের বিশেষ মুহূর্তটি সবার সাথে ভাগ করে নেয়ার দারুণ উদ্যোগ। এই গণবিবাহের দায়িত্ব পালন করেন একজন বিচারক। সাথে ছিলেন মেক্সিকো সিটির গভর্নর ক্লারা ব্রুগাদা। এই আয়োজনে 2 হাত এক হয়েছে 2378 যুগলের। এছাড়াও বিভিন্ন দেশে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে হয়েছে গণবিবাহের আয়োজন। লাতিন দেশ পেরুতে একসাথে দাম্পত্য জীবনের সূচনা করেন শতাধিক যুগল। লিমার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ম্যাজিক সার্কিট অফ ওয়াটারে আয়োজিত হয় এ বিবাহ অনুষ্ঠান। রেজবানা সায়মা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।